বামপন্থীদের মানুষ পাঠায় আইনসভাতে যাতে তাদের কথাগুলো সোচ্চারে তুলে ধরতে পারে। সংখ্যা আমরা কম হতে পারি। বাবা বিধায়ক ছিলেন ডোমজুড়ে ৩ বার, এবার মেয়েও সেই একদম বিধায়িকা হওয়ার লড়াইয়ে। তো কোনো টিপস কি মেয়েকে দিচ্ছেন? নির্বাচনটাই সবটা শেষ করে দিতে পারবে না। গুছিয়ে কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয়, এটা কি দীপশিতা ধর কোথাও থেকে আপনার থেকেই শিখেছে? ওকে অন্য রাজা রানীর কিচ্ছু গল্প বলিনি, এই গল্পগুলোই বলে বলে বড় করেছি। বাবা বিধায়ক ছিলেন ডোমজুড়ে ৩ বার, এবার মেয়েও সেই একদম বিধায়িকা হওয়ার লড়াইয়ে। প্রথমেই জানতে চাইবো যে কেমন লাগছে, অনুভূতিটা কেমন হচ্ছে? অনুভূতি তো মানে সংগ্রাম লড়াই যা চলে আমাদের, তারই একটা অংশ এটা। ও যখন পড়াশোনা করতো, সঙ্গে যখন ছাত্র সংগঠনটা করতো, তখন বলতাম স্টাডি অ্যান্ড স্ট্রাগল, পড়ো এবং লড়ো। এখন পড়ার একটা ধাপ পর্যন্ত পৌঁছেছে, এরপরে আরো পড়া আছে, কিন্তু এখন লড়াইয়ের একটা বৃহত্তর ধাপ, যে ধাপে ইতিমধ্যেই 2021-এও একবার দাঁড়িয়েছে, 2024-এও প্রার্থী 2024-এও লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছে, এবারও দাঁড়িয়েছে। এই দাঁড়ানোটা হচ্ছে যে লড়াই বা সংগ্রাম যা চলছে তারই অংশ। সুতরাং সেই অংশের একজন অংশীদার আমরাও, যারা চাই একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ, সেই দেশের স্বপ্ন নিয়ে যারা আমরা লড়াই করি, তারই অংশ হিসেবে এই যে লড়াই, তাতে নিশ্চয়ই গর্ববোধ হয়। মেয়ের প্রচারে সারাদিন থাকছেন? একটুও নয়, ওর প্রচারে থাকার মতো সেই স্কোপটা হয় না। প্রথম কথা হচ্ছে যে আমি যে কাজের সঙ্গে যুক্ত থাকি, সেই কাজটা আরো অনেক বৃহত্তর একটা কাজ, ছোটদেরকে নিয়ে কাজ করি। সুতরাং সেই কাজটা চলতেই থাকে, তার কোনো নির্বাচন, বন্যা কি অন্য কিছু, কোনো কিছুতেই কিছু তার বিরত আমরা হই না, সেই কাজটা চলতে থাকে। ওর যে কাজ, সে কাজের সঙ্গে মানসিকভাবে আমরা আছি, আদর্শগতভাবে আমরা আছি, সশরীরে থাকতে পারি না। আজকে খুব দৈবাৎ একটা অন্য ঘটনাক্রমে এসে পৌঁছেছি ওর কাছে কিছু জিনিস পৌঁছবার জন্য, তাই একটু থাকলাম, কিন্তু এমনি থাকা হয় না। বাবার প্রচার তো নিশ্চয়ই দেখেছেন সামনে থেকে, তো কোনো টিপস কি মেয়েকে দিচ্ছেন যে কিভাবে প্রচার করবেন দীপশিতা, কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন? না, টিপস কিছু নয়, মানুষের সঙ্গে থাকতে হবে, মানে মানুষের সঙ্গে মানে দোস্তিটাকে বাড়াতে হবে। সুতরাং সেটা নিশ্চিতভাবেই, ও তো একজন প্রার্থী, আসলে প্রার্থীটা উপলক্ষ মাত্র। যারা এইখানে প্রতিদিন প্রতি মুহূর্তে গণসংগ্রামের সঙ্গে যুক্ত আছেন, মানুষের সঙ্গে আছেন, তাদেরই অবিচ্ছেদ্য অংশ হিসাবে এই কটা দিন ও থাকবে। সুতরাং সেই যে কাজটা যারা করেন গ্রাউন্ড লেভেলে, একদম মানে নিচের স্তরে যারা কাজটা করছেন প্রতিদিন সমাজ বদলের লড়াইয়ে, সেই লড়াইয়ের সঙ্গেই ওকে আরো সম্পৃক্ত হয়ে এই সময়টাতে তাদেরকে সাহায্য করতে হবে। একজন প্রার্থী তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন একজন দাঁড়াবেন বলেই, কিন্তু আমরা যারা বলি যে প্রার্থী চাইতেও বড় হচ্ছে আমাদের দল, আমাদের দলের চেয়েও বড় হচ্ছে আমাদের সিম্বলটা, যে সিম্বলটা সারা বিশ্বের সিম্বল, শ্রমিক কৃষকের মেহনতি মানুষের ঐক্যের প্রতীক, সেই প্রতীকটাই বড়। সেই প্রতীকেরই একজন হিসাবে ও থাকবে, মানুষের সঙ্গে মিশে থাকবে, যারা আছেন তাদের সঙ্গে মিশে থাকবে, এটাই হচ্ছে কাজ। কতটা আশাবাদী? অবশ্যই আশাবাদী, প্রতিটা মুহূর্তেই আশাবাদ, কারণ সমাজটাকে আমাদের বদল করতে হবে। নির্বাচনটাকে আমরা এই সমাজ বদলের লড়াইয়ে একটা অংশ হিসেবে দেখি। নির্বাচনটাই সবটা শেষ করে দিতে পারবে না, বদল করতে হবে এই সমাজের এই পচা গলা ব্যবস্থার বদলে একটা সুখী সমৃদ্ধশালী সমাজ আমাদের কায়েম করতে হবে। তারই একটা ধাপ হচ্ছে এই ধরনের নির্বাচন। সুতরাং সেই নির্বাচনের লড়াই আমরা করছি একদম সেই আশাবাদ থেকেই, যে আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা দাঙ্গার বিরুদ্ধে, আমরা সুস্থ স্বাভাবিক মানুষ তৈরির পক্ষে। সুতরাং সেই তৈরির পক্ষে যেহেতু আমরা আছি, আশাবাদী আমরা হবই, মানুষ জিতবে। যারা এই দাঙ্গাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা সমাজটাকে কলঙ্কিত করেন, তারা পরাজিত হবে। দীপশিতা দিকে কোনো টিপস, মানে আমি আবার বলতে চাইছি, এটা দিতে চাইবেন? প্রথমত আমি নির্বাচনে কোনোদিনই লড়াই করিনি, ওর দুটো নির্বাচন লড়াই করা ইতিমধ্যে হয়ে গেছে। ও নিজেই জানে যে মানুষকে কিভাবে তাকে অ্যাড্রেস করতে হবে, মানুষের কাছে কোন কথাগুলো বললে বিষয়টা অনেক বেশি মনোগ্রাহী হবে, গ্রহণযোগ্য হবে, সেটাও নিজের মতো করেই করবে। আর এখানে যারা আছেন, সবচেয়ে অভিভাবক সম যারা আছেন এখানে, যারা প্রতিদিনকার, আমি যেটা সবচেয়ে বেশি জোর দেব, তারাই হচ্ছে
ওর পথপ্রদর্শক, হুম। ও তাদের পথপ্রদর্শক নন। সুতরাং তারা যেভাবে টিপস দেবেন কোথায় কোথায় কোন বিষয়টাকে উত্থাপন করতে হবে, সেটাই বোধহয় ও নিয়ে চলবে, এটাই আমরা বিশ্বাস করি। মেয়ের কাছে এক্সপেকটেশন কি রাখেন যে যদি মেয়ে জয়ী হয়, বিধানসভায় যায়, মানুষের জন্য কি কাজ করবেন? না, মানুষের জন্য মানুষ তো পাঠাচ্ছেই, বামপন্থীদের মানুষ পাঠায় আইনসভাতে, যাতে তাদের কথাগুলো সোচ্চারে তুলে ধরতে পারে। সংখ্যা আমরা কম হতে পারি, কিন্তু জনগণের দাবিগুলোকে, জনগণের সমস্যাগুলোকে সোচ্চারে তোলবার জন্যই আমাদের প্রার্থীরা নির্বাচনে লড়াই করেন, নির্বাচনে জয়ী হন, সেই কাজটিও করবে। কারণ এখন যে বাইনারি আমরা রাজ্যে দেখছি, তৃণমূল বনাম বিজেপি, এবং একটা সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ক্রমশ বেড়েই চলেছে। হুম। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কঠিন লড়াই, সব জায়গায় আমি দেওয়াল লিখন দেখছিলাম দমদম উত্তর বিধানসভায়, তৃণমূল কিন্তু বিজেপিকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে এবং বিজেপির বিরুদ্ধেই সব জায়গায় তাদের সমস্ত লেখাপত্র। ঠিকই আছে। আসলে আরএসএস যখন কংগ্রেসকে ভাঙে, কংগ্রেসের যে সাম্প্রদায়িক অংশটা তাকে ভেঙে তো তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। আরএসএস এর নিজস্ব সংগঠন রাজ্যে রাজ্যে আছে, তার একটা পলিটিক্যাল ফ্রন্ট হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি এখন। কিন্তু এরকম বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলকে তারা তাদের মতো করে ব্যবহার করে, যখন যেটাকে সামনে রেখে সম্ভব কাকে জয়ী করতে হবে আরএসএস ঠিক করে, আরএসএসই নিয়ন্ত্রক। সুতরাং এইখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, তারা যারা লড়াই করছে, গত নির্বাচনের সময় খুব বড় বিষয় উঠেছিল বিজেমূল, কথাটা এসেছিল, কিন্তু আমরা পরবর্তীকালে বলেছি বিজেপি এমন একটা শক্তি, বিজেপির শক্তি চাইতে বড় হচ্ছে তার যে যারা নিয়ন্ত্রক আরএসএস, তারা যে বড় শক্তি, তার সঙ্গে আমরা অন্যদেরকে একসঙ্গে গুলিয়ে ফেলছি না। কিন্তু এটা মনে রাখা দরকার, আরএসএসই নিয়ন্ত্রণ করেন এই ধরনের দলগুলোকে। আসামে যখন কংগ্রেস ছিল, আসামে ভাঙতে তখনও পর্যন্ত পারেনি, যখন পেরেছে তখন বোধহয় খেয়াল থাকবে, মানে তোমরা যারা ছোটরা আছো তোমাদেরকে আমি এটা বলি, যে ত্রিপুরাতে তখন মানিক সরকার আমাদের মুখ্যমন্ত্রী, সেই সময় সমীর রায় বর্মন, পরবর্তীকালে বিরোধী দলনেতা হয়েছিল, সমীর রায় বর্মন 15 জনকে সঙ্গে নিয়ে দিল্লিতে আরএসএস এর ওখানে চলে যায় যে আমরা জয়েন করতে চাই বিজেপিতে। বিজেপি বলে না, তোমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করো। কংগ্রেসটাকে ভেঙে তৃণমূল কংগ্রেসে যুক্ত করে দেওয়া হয়। আসাম যখন বিজেপি দখল করে, তখন তাদের মনে হয় এবার ত্রিপুরাটায় যাওয়া দরকার। ত্রিপুরায় যাওয়ার পর আবার তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে পুরো পুরো সাইনবোর্ডটাকে তুলে নিয়েই বিজেপিতে যুক্ত করে দেওয়া হয়। সুতরাং সেই হিসাবেই ওরা ওদের মতো করে সমস্ত স্টেপটা ফেলে, এবং সেই স্টেপটা ফেলবার পথেই এই ধরনের কাজগুলো করতে থাকবে, বাইনারিটা সামনে আনবে, যখন পর্যন্ত আরএসএস পুরো কন্ট্রোলটা না নিতে পারবে, তখন তার সহযোগী হিসাবেই মমতা ব্যানার্জিদের মতো এই ধরনের দলগুলোকে তারা চাইবে। এবং এটা বুঝে নেওয়া দরকার, 1925 সালে যখন আরএসএস তৈরি হয়, তাদের ঘোষণাপত্রে তারা যা ঘোষণা করে, প্রথম শত্রু অবশ্যই মুসলিম, দ্বিতীয় শত্রু খ্রিস্টান, তৃতীয় শত্রু কিন্তু কমিউনিস্টদের ওরা চিহ্নিত করে। তার মানে কমিউনিস্টরা তারা না হিন্দু, না মুসলমান, না শিখ, না জৈন, না পার্সি, কমিউনিস্টরা একটা অন্য ধাতুর মানুষ। এই মানুষগুলো হচ্ছে একটা অন্যতম শত্রু। সেই শত্রু চিহ্নিত করেই এই 100টা বছর ওরা এই কাজগুলো চালিয়ে গেছে। বামপন্থাকে নিকেশ করাটাই হচ্ছে ওদের মূল কাজ। বামপন্থা নিকেশ করে বাইনারি করেই মমতা ব্যানার্জিকে এখন সামনে এনেছে, যখন দরকার পড়বে বিজেপি তখন নিজের খোলসা করবে। তাহলে বামপন্থীদের এই লড়াইটা বিজেপি তৃণমূল কারোর বিরুদ্ধে নয়, মূল আরএসএস এর বিরুদ্ধে। হ্যাঁ, অবশ্য তো বটেই, আরএসএস তো একটা আদর্শ আছে, তৃণমূলের তো এমন কোনো আদর্শ নেই। কোনো আদর্শগত পার্টি তৃণমূল কংগ্রেস নয়। আদর্শগত দিক থেকে আরএসএস তার একটা ভাবনা আছে, যে ভাবনাতে তারা একসময় জনসংঘকে সামনে রেখেছিল, পরবর্তীকালে এই ধরনের ভারতীয় জনতা পার্টিকে তারা লঞ্চ করে, এবং এই তৃণমূল কংগ্রেসের মতো দলগুলোকে তারা সাপোর্ট দিয়ে গেছে। সাপোর্টটা না দিলেও তৃণমূল কংগ্রেস অনেকদিন আগে উঠে যায়, বাংলায় তো থাকার কথা নয়। আরএসএস যদি মনে করতো যে তৃণমূল কংগ্রেসের এই যা আছে লিডারশিপ, তারা জেলে থাকবে, পচে মরবে, তাদের হাতে সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও জিয়ে রেখে দিয়েছে এখনো পর্যন্ত, বামপন্থীরা যাতে কোনোভাবেই স্পেসটা না নিতে পারে। আমি আপনার কথাগুলো শুনছিলাম, গুছিয়ে কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয়, এটা কি দীপশিতা ধর কোথাও থেকে আপনার থেকেই শিখেছেন? না, আমার থেকে শেখেনি, ও যদি কিছু শিখে থাকে ওর মার থেকে শিখেছে। হ্যাঁ। আর আমাদের বামপন্থী পরিবার ঘরানাটা আমাদের পুরোপুরি বাড়িতে রাজনৈতিক আলোচনা হয়। ওকে যখন ছোটবেলাতে ঘুম পাড়াতাম, রাজনৈতিক বিভিন্ন বাবা কাকা যারা জেলে ছিলেন, না খেয়েছিলেন, আমরা যে না খেয়েছিলাম,
মা ঠোঙা বানিয়ে আমাদের খাওয়া দাওয়া করতেন, এইসব গল্পই ছিল ওর গল্প। ওকে অন্য রাজা রানীর কিচ্ছু গল্প বলিনি, এই গল্পগুলোই বলে বলে বড় করেছি। আর ওর মা ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গাতে যে ডিবেট গুলো হয়, যে তাৎক্ষণিক বক্তৃতাগুলো হয়, তাতে নিয়ে যেত, হাতে করে নিয়ে যেত। আর ওর মা নিজেও যেহেতু সমাজকর্মী, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে, সেও বলিয়ে কইয়ে, সুতরাং তার প্রভাবটা ওর উপর পড়তে পারে। আমার প্রভাব কিছুই পড়েনি, সবটাই যদি পড়তে পারে আমার ওর মায়েরটাই পড়েছে, আমার কিছু নয়। আচ্ছা, আমরা দীপশিতা দিক থেকেও জানবো কার প্রভাব কতটা পড়েছে। থ্যাংক ইউ কাকু।